আমার বাড়িতে কিনেই দেখুন, এই যে এটা হচ্ছে ফুললি অটোমেটেড ওয়াশিং মেশিন। দেখবেন, দেখুন আপনাদের আমার বাড়িতে সব আছে। এই যে ফুললি অটোমেটেড ওয়াশিং মেশিন আছে। এই যে আমার চাদর এখানে আমি রেখে দিয়েছি। এই এত মোটা চাদর আমি ধোয়ার মতো আমার খুব একটা শরীরে এত জোর নেই। চাদর আছে, পর্দা আছে, সোফার কভার আছে, এগুলো আমি ওয়াশিং মেশিনে দিতাম। এটা ফুললি অটোমেটেড ছিল। ওয়াশিং মেশিনটাও খুব ভালো চলে না, আয়রনের জন্যই জানি না খারাপ হয়েছে কিনা। আর এখন তো ছেড়েই দিন, জলই নেই। এই জল ছাড়া ওয়াশিং মেশিন, গিজার, তারপরে এই যে আমার কেন্ট আছে এখানে, এই যে আমার কেন্ট, এটাও চলে না। জলই তো নেই, কোনো কিছুই চলে না। দেখতে আমার বাড়িতে সব আছে, ওয়াশিং মেশিন আছে, কেন্ট আছে, গিজার আছে, সব আছে। এত বড় বাড়ি আছে, কিন্তু জলই নেই। বাথরুম ধোয়াবো, ক্লিন করব, এই যে সোফা কভার পরিষ্কার করা দরকার, পর্দা, এগুলো খুব মোটা মোটা, এগুলো আমি একা করা খুব মুশকিল। এই যে এটার কভার, এগুলো অনেক মোটা, এগুলো ক্লিন করার জন্য ওয়াশিং মেশিনই বেস্ট। এত বছর ধরে তাই ছিল। এখন এগুলো আমি কীভাবে পরিষ্কার করব জানি না, কারণ জল নেই। ওয়াশিং মেশিনও প্রায় মাঝে মধ্যেই চলে না। আপনারা কেউ থাকতে চাইবেন এরকম এত বড় বাড়িতে জল ছাড়া? আছে তো সবই আমার, কিন্তু কাজ হবে না কোনো কিছুই জল ছাড়া। ইলেকট্রিসিটির বিল এই মাসে এসছে, এই মাসে না, গত মাস থেকে আমি দিতে পারিনি। প্রায় 5,000 টাকার ইলেকট্রিসিটির বিল এসছে। যেটুকু ক্রেশের থেকে আসে বেড়াল, ধরুন 5 দিন আসে, বেড়াল রাখলো কেউ একটা বেড়াল, তাহলে 1500 টাকা পাই। ওই 1500 টাকা দিয়ে ঘরের মুদি বাজার, এই যে কালকে দেখলেন, এইগুলো কেনাকাটিতেই সেই টাকাগুলো চলে যায়। যেটু চাল ডাল তেল নুন মশলাপাতি এগুলো কিনতেই চলে গেল। হ্যাঁ, 1000 1200 1500 সবজি, এগুলো প্লাস এদের মাছ মাংস আছে আনতে হয়, লিটার আছে, ক্যাট লিটার এনেছি কালকে। তো এইসবে ওই যেটুকু ধরুন একটা দুটো বেড়াল রেখে যা ইনকাম হয় সেটাতে চলে গেল। এবার ইলেকট্রিসিটির বিল, গোল্ড লোনের ইন্টারেস্ট, উকিলের খরচ, মামলার খরচ, এগুলো বড় বড় খরচ, প্লাস এই জলই নেই। এগুলো কি করে টানবো? এগুলো টানার আমার ক্ষমতা নেই। এটা আবার ক্রেশের বেড়াল ক্যান্ডি, আমার কাছে আছে 2 মাস ধরে। এই ক্যান্ডি, হ্যাঁ, এই যে আমার টিউবওয়েল, এইটাই আমার একমাত্র এখন ভরসা। এই টিউবওয়েলের জলেই আমার বাসন মাজা, কাপড় কাচা, যেটুকু যা হয়। ইভেন স্নানের জলটাও এই টিউবওয়েলের জল দিয়ে, রান্না সব কিছু এই টিউবওয়েলের জল দিয়েই চলছে। কারণ ট্যাঙ্ক প্রায় ভরেই না, রিজার্ভার তো ভরে না বলে আমি পাম্পও চালাতে পারি না। তো এই যে দেখুন, আমি বাসনপত্র ধুয়ে টুয়ে সব নিয়ে এসেছি। এখানে আবার রান্না বান্না হবে, কুকুরদের মাংসের ছাটফাট রান্না করি আমি এগুলো। তো সেগুলো এখন ঘরের দৈনন্দিন আমার কাজকর্ম চলছে, সব জলই আসে ওই টিউবওয়েলের জল থেকে। তো আমার বাড়ির তো সব কিছু আছে উপর থেকে দেখতে গেলে, কিন্তু ভেতরে কিছুই নেই বলতে গেলে। একটা মানে সাধারণ মানে গ্রামের বাড়ি যেরকম, অনেকটা আমার সেরকমই অবস্থা, যে টিউবওয়েলের জল দিয়ে দিয়ে আমাকে সব কাজ করতে হয়। সব কিছুই ভগবানের কৃপা, উনি আমায় যেভাবে রেখেছেন আমি তো সেভাবেই থাকতে হবে। এর থেকে বেশি তো আমি কিছু চাইতে পারবো না, তাই না বলুন? হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। আমার সব দাদা ভাই দিদি ভাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে আমি কি বলবো আর, মানে আমি এতটা যে আপনাদের সাপোর্ট পাবো এটা আমি মানে ভাবতেই পারিনি। আপনারা অনেক আমাকে সাপোর্ট দিয়েছেন,
আমাকে কমেন্ট করেছেন যে আমার যেন মনের জোর থাকে, আমি যেন লড়াই লড়তে পারি, চালিয়ে যেতে পারি, আর ভগবানকে ডাকি, যে ঠাকুরকে মানেন তাকেই মানে করেছেন। তা আবার অনেকে আবার এটা লিখেছেন যে আপনাকে কি সেই ঠাকুর ফল দিয়েছে কি, এরকমও কমেন্ট করেছে অনেকে, সেটা ওনাকে করেছে, আমাকে নয়। কিন্তু আমি একটা কথা বলবো, জানেন তো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যে ভগবানকে বিশ্বাস করে, যে যেটাতে বিশ্বাস করে, সেটা যদি সৎ হয়, তো সেখানে না কোনো ডাউট রাখা বোধহয় উচিত নয়। সে মানে, এবং তাতে যদি কারুর ক্ষতি না হয়, কারুর যদি ভালো হয়, তাহলে মানাটা কোনো অসুবিধাজনক কিছু নয় বলে অন্তত আমি মনে করি। তো আমি আমার মতন করে আমিও আমার ভগবানকে, আমার ইষ্ট দেবতাকে আমি ডাকি। কারণ এই ব্রহ্মাণ্ড তো কেউ না কেউ চালাচ্ছে, কোনো একটা শক্তি আছে, সেই শক্তির নামই আমরা দিই ভগবান, কেউ আল্লাহ, কেউ যে প্রভুকে মানে সেই শক্তিকে নাম দেয়। তো মানে আমিও আমার মতন করে আমার ইষ্ট দেবতাকে মানি। তো এই হচ্ছে ব্যাপার। তবে কয়েকটা জিনিস আমার জীবনের সম্বন্ধে বলি আজকে, যে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে বরের কাছে চলে যাও, এইসব কুকুর দিলে বা এদেরকে এই করলে বররা আসে না। তো আপনার জন্য আমি কয়েকটা মানে অ্যাকচুয়ালি আমিও জানাইনি, তো ওই দিদিভাইয়ের এই কথার প্রসঙ্গে আমি বলি যে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে প্রথম দেখা হয়, পরিচয় হয়, আপনি হয়তো আমার আগের ভিডিওটা দেখেননি, সেখানে আমি বলেও ছিলাম বোধহয় একটুখানি যে ও আমাদের অফিস পাশাপাশি ছিল, আমাদের সেক্টর 5-এ আমরা দুজনেই চাকরি করতাম। অফিস ছুটির সময় ও আমার অফিসের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, তো আমাকে ও পিক করতো অফিস থেকে যখন আমি বেরোতাম। তো আমরা দুজনে মিলে কোনো যে প্রেম করতে যেতাম তা কিন্তু নয়। আমাকেও কোথায় কোথায় নিয়ে যেত জানেন, যেখানে যেখানে রাস্তার কুকুরদের আমার কাছে যে খবর আসতো যে অমুক জায়গায় কুকুরের এই হয়েছে সেই হয়েছে, সেইগুলো স্পটে আমি গিয়ে সেগুলো স্পট ট্রিটমেন্ট করতাম আমি। তো ও আমাকে নিয়ে যেত সেই জায়গাগুলোতে এই গাড়িতে করে অফিসের পরে। তো সেই সময় অ্যাকচুয়ালি যখন আমি সেই সময় চাকরি করতাম বলে আমি না বাড়িতে কুকুর আনতাম না, আমি নর্মালি স্পট ট্রিটমেন্ট করতাম, এবং যেগুলো খুব সিরিয়াস কেস হতো যে শেল্টারে রেখে করতে হবে, সেগুলো আমি এনজিওতে পাঠিয়ে দিতাম। এবং উইকেন্ডে ও আমাকে নিয়ে সেই এনজিওগুলোতে যেত, এবং আমরা ওই এনজিওতে ভিজিট করতাম, পয়সা দিতাম আমি তখন এনজিওগুলোতে, যাতে আমি যে কুকুরগুলোকে পাঠিয়েছি তাদের যেন ট্রিটমেন্ট হয়। সো ওর সাথে প্রথম থেকেই এই ব্যাপারটা ও খুব ভালো করে জানতো যে আমি রাস্তার কুকুরদের ট্রিটমেন্ট করি, রাস্তার প্রাণীদের ট্রিটমেন্ট করি। এবং অনেক সময় এমনও হয়েছে যে ওর বাড়িতে ফ্ল্যাটে কুকুর নিয়ে রাখা হয়েছে পরের দিন এনজিও থেকে পিক করবে বলে, কিন্তু সেই রাতে কুকুর ওর ফ্ল্যাটে মারা গেছে, ও সেই বডি ডিসপোজ করেছে, এভরিথিং ও করেছে। তো তখন ও কিন্তু কোনো এগুলো নিয়ে সমস্যা ছিল না। তো এবং এটা একদিন দুদিন নয়, অলমোস্ট 2 ইয়ার্স ও এগুলো আমাকে সাপোর্ট করেছে, ও দেখেছে আমি কি চাই, এবং ও সেগুলোতে আমার সঙ্গও দিয়েছে। তো এরপরে যদি এইটা একটা ইস্যু ও কিন্তু বানিয়েছে, মানে যে যখন ও পরকীয়া করে আমাকে ছেড়ে যায়, ও কিন্তু সেই সময় এইটাকেই ইস্যু করেছিল যে আমি কুকুরই করি। কারণ আমাদের সমাজে মেজরিটি অফ দ্য পিপল এটা মনে করে যে যেসব মেয়েরা বা পুরুষরা পশু পাখিদের ভালোবাসে বা ওদেরকে রেখে বাড়িতে ট্রিটমেন্ট করে, তারা বোধহয় সংসারই হয় না। কিন্তু আমি মনে করি এটা একদমই আমার ক্ষেত্রে পুরোপুরি ভুল কথা। কেন কি আমি কিন্তু চিরকালই আমার লাভ লাইফ, আমার ফ্যামিলি লাইফ এবং আমার প্যাশন যেটা ওদের প্রতি, পশু পাখিদের প্রতি, সেটাকে আমি ব্যালেন্স নিয়েই কিন্তু আমি এত বছর চলেছি, এবং এখনও আমি সেটাকেই ব্যালেন্স করেই আমি চলতে পারি। আমার বাড়িতে এসে কেউ বলবে না যে কুকুর আছে বলে গন্ধ লাগবে বা কিছু কিন্তু লাগবে না, আমি সেই মেনটেনটা করি। এবং আমার হাজব্যান্ডও এত বছর ধরে আমাকে বিয়ের আগেও দেখেছে, বিয়ের পরেও আমরা 6-7 বছর সংসার করেছি। তো কুকুর বেড়াল কিন্তু কখনো আমাদের মধ্যে কোনো ইস্যু হয়নি। কিন্তু ইস্যু ওকে তখনই বানাতে হলো যখন ও ডিসাইড করেছিল যে আমাকে ছেড়ে ও যাবে,
তখন এটাকেও ইস্যু করেছিল, যেহেতু এটা সোসাইটিতে মেজরিটি অফ দ্য পিপল এটাকে সেভাবেই দেখবে যেভাবে ও দেখাতে চায়। এবং সেটাতে কাউকে আমি দোষ দিই না, কারণ আমাদের সোসাইটিতে সবাই নিজের ফ্যামিলি নিজের নিয়েই থাকতে পছন্দ করে, মেজরিটি, আমি সবাই বলছি না, মেজরিটি অফ দ্য পিপল। তো সেক্ষেত্রে আমি একটু ব্যতিক্রমী, যে আমি পরিবার এবং আমার এই যে কাজটা, এই দুটোকে আমি সমানভাবে নিয়ে চলতে পছন্দ করি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার স্বামীকে, আমার সন্তানকে আমি তাদেরকে ফেলে দিয়ে আমি এদের জন্য কাজ করতে চেয়েছি কোনো দিন, সেটা কিন্তু কখনো ছিল না। কিন্তু আজকে যেহেতু আমার হাজব্যান্ড পরকীয়াতে গেল, আমাকে ব্লেম দিল, আমার মেয়ের সাথে এইগুলো নিয়ে অশান্তি হলো, তাই জন্যে পুরো ব্যাপারটা এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল। এবং উপর থেকে দেখতে হয়তো অনেকটা তাই মনে হবে যে আমি কুকুর বিড়ালদের ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসিনি। তো এটাই একটাই, তবে আমার ক্ষেত্রে এটা একটা ক্ল্যারিফিকেশন, আমি এটুকু বলতে পারি যে আমি যে মানুষটা, যে একটা অবলা প্রাণীর এত কষ্ট বুঝতে পারি, রাস্তায় পড়ে থাকা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া একটা বাচ্চা, সেই কষ্ট আমি ফিল করতে পারি। তো সেই মানুষটার মন এতটাই নরম যে সে তার সন্তান বা তার হাজব্যান্ডের দুঃখ ফিল করবে না, এটা হতে পারে না। আর আমার হাজব্যান্ড তো আমাকে প্রাণ বাঁচিয়ে, সেটা তো সত্যি কথা। আমার ক্যান্সারের সময় ও সাপোর্ট দিয়েছে। ইভেন আমি যখন ক্যান্সার থেকে আমি মানে কেমো শেষ হয়, তখন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এক একটা দিন মনে হতো মা, যে আমি যেন বিছানায় শুয়ে আছি, আমি তলিয়ে যাচ্ছি অন্ধকারে, আপনার ছেলে আমাকে সেই হাত ধরে সেইখান থেকে তুলেছে। আমি ওর প্রতি এতটাই কৃতজ্ঞ এবং এতটাই ওকে আমি ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তো সেই জায়গা থেকে আমি বুঝিনি যে আমাকে তুলেছে আমাকে এত বড় কষ্টটা দেওয়ার জন্যে, সেটা আমি বুঝতে পারিনি। তো এটা আমি ওকেও দোষ দিই না, আমার ভাগ্যের দোষ হয়তো, যে কোথাও কি জানি কিছু একটা হয়ে গেল হয়তো, বা আমার চেহারা খারাপ হয়ে গেল। একটা 3 বছর ধরে আমি অসুস্থ ছিলাম, তো সেই মানুষটা মনে হয়তো করেছে যে একে নিয়ে চলা যেতে পারে না বাকি জীবনটা। হ্যাঁ, জানি না তার মধ্যে কি হয়েছে, সেটা সে কোনো দিনই খুলে আমাকে বলেনি। সে চলে গেছে, গিয়ে সব করছে, সেইগুলো আমি জানি। কিন্তু আমি কেন আমাকে ছেড়ে গেল, যেটা ও উপর দিয়ে বলে মেয়েকে মোবাইল দাওনি, তারপরে এই কুকুর, এগুলো কোনোটা অ্যাকচুয়াল রিজন নয়। এইগুলো আমি অন্তত দেখেছি, কারণ এই কোনোটাই, এইগুলো চিরকালই ছিল, আছে এবং থাকবে। এগুলোর সাথে আমাদের সম্পর্ক নিয়ে এগুলোর জন্য কোনো দিন কোনো কনফ্লিক্ট হয়নি। কুকুর বেড়াল আমার প্যাশন এক জায়গায়, গান এগুলো এক সাইডে, আর আমার পরিবার, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, এরা এক সাইডে। কাজেই এটার সাথে কোনো কনফ্লিক্ট কোনো দিন আমার তরফ থেকে কখনোই ছিল না, এখনও নেই। তো এই আর কি। এখন বরঞ্চ এটা হয়েছে যে এরা আছে বলে আমি কিছুটা হাসি, কিছুটা ভালো মানে নিজেকে রাখতে পারি, যেটা হয়তো এরা না থাকলে আমি পারতাম না। তো সেটাই আমি ওই ভিডিওতে বলেছিলাম। তো এই আর কি। আর আমার মেয়ের জন্যে আজকে আমার মেয়ের ফোন এসেছিলো, ওদের স্কুল থেকে ওরা ফোন করেছে, মানে মাঝে মধ্যে করে ওরা, সানডেতে ফোন করে। তো আমার মেয়ের সাথে আজকে কথা হয়েছে। আমি মানে নিজের ইমোশনকে না রাখতে পারি না, মানে মনে হয় যে আজকে আমার মেয়েটাকে নিয়ে চলে আসি, এরকম ফিল হয়। ওখানে আমার মেয়েটা রুটি ফুটি খেতে পারে না ঠিক মতন, ওকে আমি ভাত খাওয়া, আমরা তো বাঙালি, আমি নিজে 3 বেলা ভাত খাই, আমার মেয়েকে 2 বেলা ভাত খাওয়াতাম আমি। কত একটা বেশ ওর মুখে একটা লাবণ্য ছিল আমাদের এখানে যখন ছিল। ওখানে কেমন একটা শক্ত শক্ত চেহারা হয়ে গেছে, কাঠখোট্টা টাইপের, ও যে মুখ থেকে যে সে সুইটনেসটা যেন গায়েব হয়ে গেছে। খুব মিস করি ওকে আমি। জানি না মানে আমার সব থেকে কী কষ্ট লাগে জানেন, এই এত বড় বাড়ি, লোকের থাকে না, বাড়ি গাড়ি টাকা পয়সা, ওর বাবার সব ছিল, কিন্তু তা থাকা সত্ত্বেও আমার সংসারটাই রইল না, আমার মেয়েকেও আমি আমার কাছে রাখতে পারলাম না। নিজে মা হয়ে খুব অসহায় লাগে যে আমার মেয়ে তো, কি বলবো,
একরকম বলতে গেলে অনাথের মতোই জীবন কাটাচ্ছে না। ওইখানে একটা ক্লাস 9-এ পড়া একটা মেয়ের আন্ডারে ওকে রেখেছে, ওখানে তাই করে হোস্টেলে, যে বড় মেয়ের আন্ডারে বাচ্চাদেরগুলোকে রাখে। এবার ওই মেয়েটারও তো কত আর বয়স, 15 বছর বয়স, সেও তো ছোটই বলতে গেলে। তো সে যেভাবে আমার মেয়েকে দেখবে, আমি মা হিসেবে তো অবভিয়াসলি তার থেকে একটু বেটারই দেখতাম। তো সেটাই আর কি, যে কষ্ট লাগে যে আমি মা হয়েও আমি কিছু করতে পারছি না। এই জীবনটা মানে রেখে কি লাভ? মানে আমি তো আমার মেয়ের জন্য সত্যিকারে কিছু করতেই পারছি না। এখানে আনলে ওকে সেই ওর বাবা আসবে, আবার মোবাইল দেবে, আবার এখানে ওর সামনে ঝামেলা ঝাঁটি হবে, ওর জীবনটা আবার খারাপই হয়ে যাবে। কাজেই আমি কিছুই মানে একটা অদ্ভুত আমার মানে এর থেকে মনে হয় যে আমার ক্যান্সারের সময় আমার মরে যাওয়াটাই বোধহয় ভালো ছিল। এইসব এই ঝামেলাগুলো দেখার জন্য আমি বেঁচে রয়েছি, কিসের জন্য জানি না। জানি না ভগবানের কী ইচ্ছে, ভগবান কি চায় আমাকে দিয়ে করাতে আমি জানি না। তবে একটা জিনিস ঠিক, যে আমার এই বিয়েটার আগে আমি না খুব একটা কুষ্টি ফুষ্টি এসব মেলাইনি কোনো দিন, কিন্তু আমার পরিবার থেকে মিলিয়েছিল। 3 জায়গায় জ্যোতিষী দেখানো হয়েছিল এবং 3 জায়গা থেকেই বলছিল এই বিয়েটা করাবেন না, বিয়েটা ভালো হবে না। তখন না আমি বুঝতে পারিনি যে কেন এটা বলা হয়েছে। আমি তো মেয়ে মানুষটাকে খুব ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ওর যে একটা সামনে মুখ পেছনে মুখোশ এসব যে ছিল, উপরে একটা এত ভালো মানুষের মানে মুখ বা মুখোশ কি বলবো জানি না, পেছনে যে আরেকটা চরিত্র ছিল, সেটা বুঝতে আমার প্রায় 7 বছর লেগে গেছে। তো 7 বছর কি তারও বেশি লেগে গেছে। মানে আমার সাথে ওর পরিচয় হয় 2011 সালে, ওকে আমি বিয়ে করি 2014 সালে, এবং আর ওকে আমি বুঝতে পারি অলমোস্ট 2020 সালে। তো বলুন, এতগুলো বছর আমি বুঝতেই পারিনি যে ও এরকম কিছু করতে পারে। আমার হাত ধরেছিল, আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে। কাজে আর কি বলবো, এই দুঃখ সারা জীবনে থাকবে। এর থেকে বেরোতে পারবো কি না বা লড়াই করতে পারবো কি না আমি জানি না। কারণ আমার লড়াইটা জানেন তো, একটা হচ্ছে নিজের শরীরের সাথে, ক্যান্সার থেকে উঠেছি, কাজেই প্রচুর কেমোর সাইড এফেক্টস, রেডিয়েশনের সাইড এফেক্টস এগুলো আছেই, আমার সবসময় আছে। মাথা যন্ত্রণা, নাক দিয়ে সিক্রেশন, এই রেডিয়েশন যেহেতু মুখে দিয়েছিল, তো নাক দিয়ে আমার একটা মানে সর্দি সবসময় বেরোয়। কানের এই পর্দাটা আমার ফেটে গেছে, এই কানের এখান দিয়ে সিক্রেশন হয়। তারপরে আমার দাঁতগুলো আমার নষ্ট হয়ে গেছে রেডিয়েশনের সাইড এফেক্টসে। প্লাস আমার সিভিয়ার কিছু গাইনোকলজিক্যাল প্রবলেমও আমার আছে, সেই কেমোর সময়ের থেকেই হয়েছিল, আজ অবধি আছে। এগুলোর কোনো ট্রিটমেন্ট হয়নি। বছরে একবার করে আমার পেট সিটি স্ক্যান করার কথা ডাক্তার বলেছিল, সেটাও আমার হাজব্যান্ড কোনো দিন করায়নি সেই মানে কেমো বন্ধ হওয়ার পর, মানে 2019 সালের পর থেকে। তবে একটা জিনিস ডাক্তার আমায় বলেই দিয়েছিল, যে যদি আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটার নাম হচ্ছে উইং সার্কোমা, ইটস এ ভেরি ডেডলি টাইপ অফ ক্যান্সার। এটা আমার ভাষা নয়, ডক্টরের ভাষা। এবং এটার চিকিৎসা একবারই হয়, যেটা ওরা করেছিল ট্রিটমেন্ট। এটা যদি ফেরত আসে তাহলে এর কোনো চিকিৎসা নেই। তো এই আর কি, মানে আমার এই পেইন বা এগুলো যদি এনিহাও আবার রিঅকার করে, ক্যান্সার যদি আবার রিঅকার করে, কার ক্ষেত্রে করবে কার ক্ষেত্রে করবে না কেউ জানে না। তো আমার ক্ষেত্রে যদি রিঅকার করে, এর কোনো চিকিৎসা নেই, এটা টাটা মেডিকেল থেকে বলে দেওয়া আছে। তো সেই কারণে আমার কোনো দিনও চেক আপ করেনি, কারণ চেক আপ করিয়ে যদি দেখাও যায় আমার এটা ফেরত এসছে, তাহলেও কিছু করার নেই। তো এই হলো আমার পুরো বৃত্তান্ত, আমার যতটা মনে হলো বলার আমি বললাম। তো বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। আর লড়াই
বলতে গেলে লড়াইটা প্রথম হচ্ছে নিজের শরীরের সাথে, নিজের রোগের এই সাইড এফেক্টস এগুলোর সাথে। দ্বিতীয় হচ্ছে আর্থিক অবস্থার সাথে। তৃতীয় হচ্ছে সামাজিক এই যে সব প্রবলেমস এগুলোর সাথে। আশেপাশের লোকজন, আমার পাড়ার অনেকেই আমাকে ভালো চোখে দেখে না। কেন কি, এক তো হচ্ছে কুকুরের জন্য লোকে কুকুর পছন্দ করে না। যাদের বাড়িতে আপনারা দেখবেন হয়তো, যেখানে যেসব পাড়াতেই এই রকম আমার মতন কুকুর প্রেমী বা এসব আছে, সেসব পাড়ায় মেজরিটি অফ দ্য পিপল তাদেরকে পছন্দ করে না, কারণ কুকুররা ঘেউ ঘেউ করে। হ্যাঁ, কুকুরদের নোংরা এই সেই লোকে ভাবে এগুলো। আমরা কুকুর ঘাঁটি, আমরা নোংরা, এরকম একটা জেনারেল মেন্টালিটি মেজরিটি অফ দ্য সোসাইটির আছে। আমার আত্মীয় স্বজনরাও খুব বেশি আমাকে পছন্দ করে না এই কারণে। সবাই বলে এই কুকুরগুলোকে এবার ছাড়ো, ছেড়ে অন্যদিকে মন দাও। মানে আমি যদি খেতাম, আমি যদি বেড়াতাম, হ্যাঁ, আমি যাই খুশি করতে পারতাম, তাহলেও ভালো ছিল, বাট এই কুকুরগুলো নয়। তো এই আর কি, আর কি বলবো এখন। এইগুলো তো সত্যি কথা বলতে কি, এটা আমি মনে করি যে আমাকে তো কেউ শেখায়নি, আমাদের স্কুল কলেজ বাবা মা কেউ বলেনি যে তুমি কুকুরদের ভালোবাসো, তুমি বেড়ালদের ভালোবাসো, তুমি পশুদের ভালোবাসো, কেউ বলেনি। তা কোথা থেকে যে এই পোকা ভেতরে এসে ঢুকেছে। ছোটোবেলা থেকে কোনো দিন আমি চিড়িয়াখানায় যেতে পারতাম না, কেমন কিছু বুঝতামও না, কিন্তু আমার চিড়িয়াখানায় গেলে না আমার খুব কষ্ট হতো যে আরে ওই খাঁচার ভেতরে প্রাণীটা আমাকে এরকম করে রাখতো, আমার কেমন লাগতো। পাখি যদি আমি খাঁচার ভেতরে দেখতাম, আমি বলে ফেলেছিলাম একবার আমার টিচারের বাড়িতে, এরকম পাখি ছিল, আমি বলে ফেলেছিলাম যা আপনাকে যদি ওর ভেতরে রাখে আপনার কেমন লাগবে। টিচার আমরা স্তম্ভিত হয়ে গেছিল আমার কথা শুনে। আমি খুব চিরকালই আমি ওদের জায়গায় নিজেকে কেন যে রাখতাম, এটা আমার মাথার একটা পোকা বলুন, যাই বলুন, একটা কিছু ছিল এখনও। মানে আরেকটা জিনিস আছে, যে অনেকে একটা একটা কথা বলি, এই বলতে মানে কথা প্রসঙ্গে আমার মাথায় এলো। আমরা কিন্তু জানেন, আমরা কিন্তু মানে কুকুর প্রেমী বা ডগ লাভার বলা যায়, আমরা কিন্তু পশুপ্রেমী নই অ্যাকচুয়ালি। তার কারণ কি জানেন, কারণ এই কুকুরগুলোকে যে আমরা চিকেন এনে খাওয়াই, সেই চিকেনগুলো তো অ্যাকচুয়ালি একটা প্রাণী। তো আমরা যদি পশুপ্রেমী হই, তাহলে চিকেনটাকে এনে আমরা ওদেরকে খাওয়াচ্ছি, তাহলে এখানে তো পশুপ্রেমী আমরা নিজেদের বলতে পারি না। এই কথাটা কিন্তু আমি শুধু না, অনেকে আমার আমার মনে হয় কোশ্চেনটা ছিল যে কীরকম পশুপ্রেমী, যদি আমাকে একটা চিকেন দেয় আমি কাটতে পারবো না, কিন্তু আমরা তো এনে খাওয়াচ্ছি, এটা তো সত্যি কথা। কেউ না কেউ আমাকে এনে দিচ্ছে, আমি খাওয়াচ্ছি, তাহলে কীরকম আমরা পশুপ্রেমী। তো এই কোশ্চেনটা আমার মধ্যে চিরকালই ছিল। অথচ ওদের তো এটা খেতে হবে, কারণ কুকুর হচ্ছে মাংসাশী প্রাণী। ওকে কিন্তু আমি ডাল ভাত দিলে বা দিলে হয়তো খিদের জ্বালায় কোনো সময় খেয়ে নেবে কিছু না পেলে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা মাংসাশী প্রাণী, কাজে ওদেরকে তো ওদের খাবারটা ওদের খেতেই হবে, দিতেই হবে। এবার কথা হচ্ছে সেইটা আমি একদিন অনেক মানে টুকটাক বই টই যখন আমি পড়েছিলাম, সেইখানে আমাদের শাস্ত্রে আমি আস্তে আস্তে দেখতে পেয়েছি যে কিছু জায়গায় শ্লোক আছে আমাদের শাস্ত্রে, বেদে আছে, ইভেন আমাদের ভগবদ্গীতায় আছে, যে কুকুরকে আপনারা বাড়ির বাইরে রাখলে ভালো। কুকুর কেন কি, কুকুর ইজ এ গার্ড ডগ, মানে ওরা গার্ড দেয়। ওরা দেখবেন আমরা কুকুরদের নিয়ে রাস্তায় ঘোরাই, কেন কি ওরা রাস্তায় ঘুরতে, মাঠে দৌড়োতে, খেলতে ওরা ভালোবাসে। কুকুররা হচ্ছে এই ধরনেরই প্রাণী। ওদেরকে অ্যাকচুয়ালি ঘরের ভেতরে রাখাটা আমাদের উচিত না। আর ঘরের ভেতরে কুকুর রাখলে আমাদের মাংস কিনে এনেই দিতে হবে, যেহেতু ওরা মাংসাশী প্রাণী। আর আমাদের শাস্ত্রে বলে যে আমরা ভেজিটেরিয়ান, আমাদের শরীরের গঠন, আমাদের দাঁতের গঠন, আমাদের এভরিথিং ভেজিটেরিয়ান যেসব প্রাণী আছে তাদের সাথে মিল আছে না। যারা কার্নিভোরাস অ্যানিমেল, তাদের সাথে কিন্তু আমাদের শরীরের স্ট্রাকচার বা আমাদের সব কিছুর মিল কিন্তু নেই। অনেক কিছু আছে, সেটা দাঁতের স্ট্রাকচার বলুন, আমাদের পিএইচ ব্যালেন্স, মানে পিএইচ যে লেভেল আছে আমাদের স্টোম্যাকের, সেটা বলুন, আমাদের স্কিনের যে আমরা মানে ঘামি, হ্যাঁ, যেটাতে আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল হয়, সেটা সাথেও দেখবেন হার্বিভোরাস অ্যানিম্যালদের সাথে আমাদের মিল আছে। তো এরকম অনেক কিছু আছে যেগুলোতে আমাদের শারীরিক গঠন আমাদের বুঝিয়ে দেয় যে আমরা হার্বিভোরাস অ্যানিম্যাল। তো উই আর নট কার্নিভোরাস অ্যানিম্যাল, আমাদের শাস্ত্রেও তাই বলা আছে, ভগবদ্গীতাতেও তাই বলা আছে। তো সাত্বিক আহার হচ্ছে কেন, তামসিক আহার, রাজসিক আহার, এইভাবে বোঝানোই আছে। তো
তো যাই হোক, তো এবার এটাই হচ্ছে ব্যাপার যে যেহেতু আমাদের শাস্ত্রে বলা আছে যে আমরা ভেজিটেরিয়ান ফুড খাবো, তো এবার যদি কুকুর আনি তো নন ভেজিটেরিয়ান খাবার আমাদের আনতে হবে, এবং সেটা আমাদের শাস্ত্রে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কুকুরকেও আমাদের ননভেজ খাওয়াতে হবে, তো যেটা আমাদের শাস্ত্রে নেই। সেই কারণে কুকুরদের বাড়ির বাইরে রাখার নিয়ম। ওরা যদি নিজেরা শিকার করে খায়, ছুঁচো ইঁদুর সাপ ব্যাঙ যাই কিছু খায়, তাতে কোনো অসুবিধা নেই, সেটা প্রকৃতির নিয়মে খাচ্ছে। কিন্তু আমরা যদি কেটে এনে দিই, সেক্ষেত্রে আমরা আমাদের যে ধর্ম আছে সেটা আমাদের ভ্রষ্ট হচ্ছে। তো এটা আমার কথা না, এটা মানে আমি যে বইতে পড়েছি, আমাদের যে শাস্ত্রে আছে সেইগুলো থেকেই আমার মনে হয়েছে যে এটাই। কিন্তু কথা হচ্ছে জানেন, এখন যদি আমি এই কুকুরগুলোকে বাইরে ছেড়ে দিই, বাইরের আশেপাশের লোকজন বলবে তোমার কুকুর আমাদের বাড়িতে এসে গেছে। কুকুর তো আমার নয়, কুকুর কে আমি জন্ম দিইনি। কুকুর এবার আমি খেতে দিই, তার মানে ওটা আমার কুকুর হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি এই বইগুলো আমরা সমাজে প্রত্যেকটা ঘরে পড়তাম, তাহলে কিন্তু এই নিয়মটাতে আমরা থাকতাম যে দিনের প্রথম রুটিটা গরুকে এবং শেষ রুটিটা কুকুরকে দিতে হয়। তো এটা যদি সবাই মেনটেন করতো, তাহলে এই সমস্যাটা আমাদের সমাজে আসতো না যে এটা ওর কুকুর, এই কুকুরটাকে মেরে দাও, এই কুকুরটা কামড়ে দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো কিন্তু আসতো সবার মধ্যে। এই পরিবেশ রক্ষার যে দায়িত্বটা, সে পরিবেশ পশু পাখি রক্ষার যে দায়িত্বটা, সে সবার মধ্যে শেয়ার হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা আমাদের ধর্মশাস্ত্র কিছু পড়ি না, বা এগুলো জানি না, বা জানার কোনো ইচ্ছেও নেই আমাদের, আমাদের আমাদের লেখাপড়াটা একটা ফোকাসড ওয়ে, যে তোমাকে এইটা পড়তে হবে, পড়ে তোমাকে এই ডিগ্রিটা পেতে হবে, এবং এই ডিগ্রিটার এগেনস্টে তোমাকে এত বড় একটা চাকরি করতে হবে। এরকম একটা ফোকাসড আমাদের একটা পড়াশুনো। সেখানে প্রকৃতি পরিবেশ এগুলো নিয়ে আমরা খুব বেশি কনসার্নই নই, মানে মেজরিটি অফ দ্য পিপল, আমি যা দেখেছি আমাদের সোসাইটি। তো এটাই হচ্ছে ব্যাপার। কাজেই এই যে এদের জন্য যে ফিলিংসটা, এটাও কারোর মধ্যে নেই, আমাদের শাস্ত্র ধর্ম কেউ পড়ছে না, তো এই ফিলিংসগুলো আমাদের মধ্যে নেই। তো যার জন্যে যে একজন দুজন আমরা হয়তো পাড়ার মধ্যে বা হাজারের মধ্যে একজন দুজন থাকি, তাদের উপরে এসেই পুরো ব্লেমটা এসে যায় যে তোমার কুকুর এই করেছে, তোমার কুকুর করেছে, সব কুকুর তুমি ঘরে নিয়ে যাও, হ্যাঁ এগুলো এখানে নোংরা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো অ্যাকচুয়ালি ওদের যে নোংরাগুলো হয় সেগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল, ওরা যে যাই করুক না কেন। আর আমাদের যে নোংরাগুলো আমরা করি সেগুলো কিন্তু একেবারে তা নয়। আমরা পুরো পৃথিবী, আমরা ইভেন পুরো সমুদ্র নদী নালা সব কিছু আমরা যা নোংরা করেছি, 2000 বছরেও সেগুলো মাটিতে মিশবে না। সো অনেক বেশি আমার এগুলো নিয়ে আমি ভাবনা চিন্তা করি, কেন করি, কিসের জন্য করি জানি না, ভগবান আমাকে কীভাবে বানিয়েছে আমি জানি না, এবং এগুলো হয়তো বলি ফেলি বলে অনেকের পছন্দও হয় না আমাকে। সো এই আর কি। তো অনেক কিছু আপনাদের সাথে বলে ফেললাম, অনেক বক বক করলাম। কি বলবো, আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমার যা মনে হয় আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো আজকের মতন রাখি। নমস্কার, ভালো থাকবেন সবাই। আমাকে সাপোর্ট আপনারা এতটা করবেন আমি আশা করিনি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাবার্তা, কারো যদি কোনো মনের কিছু লেগে থাকে কষ্ট, আমাকে ক্ষমা করে দেবেন বোন হিসেবে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।